Good evening, everybody. Hello and welcome to Geotech Bengal YouTube channel in partnership with Exam Bangla Publication. তো বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের যে আমাদের ক্লাস চলছে ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে, তো আজকে তার 22 নম্বর জিকে ক্লাস নিয়ে চলে এলাম আমরা এখানে। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 30টি সেরা বাছাই করা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের ক্লাস করানো হচ্ছে এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমরা এখানে পাবে, যেগুলো পরীক্ষায় আসার মতো রয়েছে। বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে এই সমস্ত সেটগুলো তোমাদের তৈরি করা হচ্ছে, তো অবশ্যই পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে আশা করছি। এবং তোমাদের প্রত্যেককে আমি বলবো যে তোমরা ট্রাই করবে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবার জন্য, কারণ দেখো তোমরা যদি এখানে অ্যান্সার কমেন্ট করো প্রত্যেকটি প্রশ্নে যেগুলো জানো তোমরা, তাহলে তোমাদের যে কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু একটু হাই হবে। পাশাপাশি তোমরা পরীক্ষার জন্য কিন্তু অনেকটা রিভিশন হয়ে যাবে এবং সুন্দরভাবে নোট বানাবে, কারণ পরীক্ষার আগে রিভিশন করতে বা কুইকলি রিভিশন করতে সুবিধে হবে তোমাদের এই ক্লাসের নোটগুলো। তো ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, গান্ধী আরউইন চুক্তিতে মহাত্মা গান্ধী তার চিঠিতে মোট কতগুলি দাবি করেছিলেন? তো আমরা দেখো এতদিন জেনে এসেছি যে গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়, হ্যাঁ না? গান্ধী আরউইন চুক্তি কার কার মধ্যে হয়? এরপরে আমাদের সামনে একটা নতুন প্রশ্ন রয়েছে যে মহাত্মা গান্ধী যে গান্ধী আরউইন প্যাক্ট অর্থাৎ যে দাবিগুলো রেখেছিলেন, মোট কয়টি দাবি রেখেছিলেন লর্ড আরউইনের পাশে, এটা বলতে হবে। তো এই ক্ষেত্রে চারটে অপশনের মধ্যে আমার সঠিক উত্তরটা হবে অপশন বি, মোট 11টি দাবি মহাত্মা গান্ধী রেখেছিলেন তার এই চুক্তিতে। কার সাথে চুক্তি হয়েছিল? মহাত্মা গান্ধীর সাথে লর্ড আরউইনের। এই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 সালের 5ই মার্চ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 1931 সালের 5ই মার্চ স্বাক্ষরিত হয়, বাট 1932 সালের 31শে জানুয়ারি এই চুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত মানে গ্রহণ হয়। এরপরে ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে। দেখো এটি ভারতের আইন অমান্য আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত। মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইন এই চুক্তিতে স্বাক্ষর করেন, দ্যাটস ওয়াই এটা গান্ধী আরউইন প্যাক্ট নামে পরিচিত। 1931 সালের 5ই মার্চ এই চুক্তি স্বাক্ষরিত হয়। লন্ডনে দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠকে সম্মেলনের আগে এই বিষয়টি আয়োজন করা হয়। গান্ধী আরউইন চুক্তি অনুসারে গান্ধীজি আইন অমান্য আন্দোলন বন্ধ করে দেন এবং দ্বিতীয় রাউন্ড টেবিলে যোগদান দিতে সম্মত হন। নেক্সট আমরা দেখে নেব মহাত্মা গান্ধী ভাইসরয় লর্ড আরউইনের কাছে তার 11টি দাবি পেশ করেছিলেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য 1932 সালের 31শে জানুয়ারি তাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছিলেন। ওকে, হয়ে গেল। এরপরে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। ভারত যেদিন স্বাধীনতা লাভ করেছে সেদিন মহাত্মা গান্ধী কোথায় উপস্থিত ছিলেন? অর্থাৎ সিম্পল প্রশ্ন, 1947 সালের 15ই আগস্ট মহাত্মা গান্ধী কোথায় উপস্থিত ছিলেন তোমাকে বলতে হবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা আমরা বেছে নেব এখানে। কোথায় বলো, ট্রাই করো প্রত্যেকে অ্যান্সার করার। ওকে, সঠিক উত্তর অপশন ডি হবে, কলকাতাতে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সময় হিন্দু মুসলিম যে দাঙ্গা আমাদের পশ্চিম বাংলায় এবং কলকাতায় যে রিওয়ার্স চলছে, তো সেই সমস্ত বিষয়ে শান্তি ফেরানোর জন্যই মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন কলকাতায়। অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন কলকাতাতে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা নজর রাখবো। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত ব্যক্তি বারদৌলির সাথে সম্পর্কিত? বারদৌলির সাথে সম্পর্কিত কোন বিখ্যাত বা বিশিষ্ট ব্যক্তি? যদি আমরা দেখি যে বারদৌলি সত্যাগ্রহ এটা হয়েছিল 1928 সালে 1928-এ 1928-এ বারদৌলি সত্যাগ্রহ হয় এবং এই বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং এটা হয়েছিল গুজরাটে। দ্যাটস ওয়াই এখানে সঠিক উত্তর হবে বারদৌলির সাথে সম্পর্কিত অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলসে আমরা একটু দেখার চেষ্টা করব এখানটায়। দেখো সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। তাকে প্রায় সর্দার বলা হতো, তাকে ভারতীয় বিসমার্কও বলা হয় এবং বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। বাট সেইখানকার যে আন্দোলনের সময় মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার বলে ডাকতেন, তাই বলে তোমরা এটা আবার মিসকনসেপ্ট করো না যে সর্দার উপাধি দিয়েছিল ওইখানকার মহিলারা, একদমই নয় কিন্তু। হ্যাঁ, তাকে ভারতের বিসমার্কও বলা হয়, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে ঠিক সেইভাবেই তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে। পাশাপাশি যে এক্সপ্লেনেশনের মান তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্ট, এই যে স্ট্যান্ডার্ডটি রাখা হয়েছে এগুলো কিন্তু তোমরা সহজে কোথাও পাবে না। একটি প্রশ্নের আন্ডারে 10টি 15টি করে এক্সপ্লেনেশন যেগুলো পরীক্ষায় আসার মতো। দেখে নাও, সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলির সাথে যুক্ত। তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে অহিংস আইন অমান্য করে গুজরাটের বারদৌলি থেকে কৃষকদের সংগঠিত করেছিলেন
এবং বারদৌলি সত্যাগ্রহে 12 জুন 1928 সালে হয়েছিল। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। 1931 সালে জাতীয় কংগ্রেসের করাচি সেশনে তিনি যোগদান করেন এবং 1991 সালে তিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। তাহলে পুরো ডিটেলসটা আমরা দেখে নিলাম সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে। এরপরে আমাদের অপশনে ছিল 3 জন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তি সম্পর্কে আমরা একটু দেখবো এখানে। দেখো কে কে, গুরু নানক, মহাবীর এবং অরবিন্দ ঘোষ। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং 10 জন শিখ গুরুর মধ্যে তিনিই প্রথম শিখ গুরু। আর ভগবান মহাবীর ছিলেন কে, জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীর। অরবিন্দ ঘোষ ছিলেন পন্ডিচেরিতে অবস্থিত শ্রী অরবিন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা। ওকে, ঋষি অরবিন্দ নামে পরিচিত। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। তো ক্লাসটা প্রত্যেকের ভালো লাগছে তো? আশা করছি শুরুতেই সকলেই ভালো লাগবে, কারণ ক্লাসের যে মান সেইভাবে রাখা হয়েছে এবং সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে। চলো এই প্রশ্নের উত্তর দাও প্রত্যেকে। 1855-56 সালে ভারতের সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে? দেখো সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল এখান থেকে জানতে পারলে, 1855-56। তাহলে নেতৃত্ব কে দিয়েছিলেন এটা আমাকে জানতে হবে, সিধু কানু এবং চাঁদ ভৈরব। তো অপশন আমার রয়েছে সিধু কানু, অপশন এ হবে সঠিক উত্তর। এটি ঝাড়খণ্ডে হয়েছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি আমার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। যখন জাতীয় কংগ্রেসের 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে জয়লাভের পর গান্ধী মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়া ছিল এবং তিনি পরাজিত হন। তো গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর মতপার্থক্য হয়, যার ফলে তিনি আইএনসি কি করলেন, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পদত্যাগ করলেন। কে? এসসি বোস বা সুভাষচন্দ্র বোস আইএনসি থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে কি করলেন? এসসি বোস আইএনসি থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। কি করলেন? ফরওয়ার্ড ব্লক গঠন। কত সালে? 1939 সালে। তাহলে অনেকগুলো বিষয় এখান থেকে জানতে পারলাম। এর আগে সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসে জয়লাভ করে কত সালে? 1938 সালে। ওকে, আইসিএস পরীক্ষায় সুভাষচন্দ্র বসুর র্যাঙ্ক কত ছিল? চতুর্থ। 23শে জানুয়ারি আমরা কি পালন করি? 23শে জানুয়ারি দিনটি আমরা পালন করে থাকি পরাক্রম দিবস হিসাবে ভারতে, সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এরপরে ডিটেলসে আমরা আরো সম্ভাব্য অনেকগুলো পয়েন্ট দেখব। 1939 সালে সুভাষচন্দ্র বসু পশ্চিমবঙ্গের ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন এবং সুভাষচন্দ্র বসু রাষ্ট্রপতি হন এবং এস কাবিসারকে উপরাষ্ট্রপতি হয়েছিলেন। ভারতবর্ষে তার স্বাধীনতা অর্জনের পরে ফরওয়ার্ড ব্লক একটি স্বাধীন রাজনৈতিক দল হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। নেক্সট, তথ্যের অধিকার আইন কবে কার্যকরী হয়? তথ্যের অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন বলছে গো, আরটিআই। বুঝতে পারছো তো এই বিষয়টা? আরটিআই, তো আরটিআই কবে এসেছিল এটা বলতে হবে। তো এটা এসেছিল 2005 সালে, আমরা প্রত্যেকেই কম বেশি জানি, বাট তিনটে অপশনে 2005 রয়েছে, আমাকে মাসটাও জানতে হবে। তো আরটিআই অক্টোবর মাসে এসেছিল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2005 সালের অক্টোবরে আরটিআই আইন বা তথ্যের অধিকার আইন এটা কিন্তু কার্যকরী হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। বলো, অপশন ডি হবে সঠিক উত্তর, তাই তো? এরপরে আমরা একটু ডিটেলসে দেখে নেব এখান থেকে। দেখো তথ্যের অধিকার আইন, তথ্য অধিকার আইন 2005 এর অধীনে ভারতের নাগরিককে প্রদত্ত একটি অধিকার। এটি 12ই অক্টোবর 2005 সালে কার্যকরী হয়। তাহলে কবে কার্যকরী হয়? 12ই অক্টোবর। এটি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট নয় এবং আরটিআই আইনটি তথ্যের স্বাধীনতা আইন 2002কে রিপ্লেস করে, প্রতিস্থাপিত করে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার আইন পার্লামেন্টে কোন সালে পাস হয়? অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, ফ্রি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন অ্যাক্ট পার্লামেন্টে কোন সালে পাস হয়? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 2009। 2009 সালে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা এটি পার্লামেন্টে পাস হয়। দেখো এই আইনটি কার্যকর হয় 2010 সালে। তাহলে পাস হয় 2009 সালে, কার্যকর হয় 1 এপ্রিল 2010 সালে, তাই তো? এটাকে ভারতের সংসদের শিক্ষার অধিকার আইন বলা হয় এবং এটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম নিয়ম কি ছিল যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে শিক্ষার অধিকার এবং এটি হচ্ছে মৌলিক অধিকারের বিষয়ে প্রতিস্থাপিত করা হয়। ভারতীয় সংবিধানের 86তম সংবিধান যে সংশোধন 2002 তৃতীয় অংশে মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে। নেক্সট, গরিবি হাটাও স্লোগান কোন রাজনৈতিক নেতা দিয়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই প্রশ্নটা দেখবে এমন কোনো এক্সাম নেই যে আসেনি। সঠিক উত্তরটা হবে ইন্দিরা গান্ধী। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী গরিবি হাটাও অর্থাৎ গরিব
মোচন করার জন্য বা দারিদ্র মোচন করার জন্য এই স্লোগান দিয়েছিলেন, এবং পঞ্চম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেইখানে তিনি এই স্লোগানটা দিয়েছিলেন। দেখো প্রত্যেকে ডিটেলস একটু দেখে নাও। এখানে এটি ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি অংশ। কর্পূরী ঠাকুর রয়েছেন অপশনে, কারণ আমি এটা দিয়েছি খুব ভালোভাবে। বর্তমানে 2024 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তিনি হচ্ছেন বিহারের বাসিন্দা এবং একজন রাজনীতিবিদ। ওকে, কর্পূরী ঠাকুর। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ার নোটা বিকল্পটি কোন সালে উপস্থাপন করা হয়? তো নোটা অপশনটি ভারতের নির্বাচনে আসে 2013 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নোটা মানে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ যখন আমরা ভোট দিতে যাব সেখানে যে সমস্ত ব্যক্তি থাকবে তাদের কাউকে আমরা ভোট দিব না, একটা বাটন থাকবে, সেটা হচ্ছে নোটা। ইভিএম মেশিনে বর্তমানে রয়েছে, অর্থাৎ আমি আমার ভোট কাউকে স্বেচ্ছায় দিচ্ছি না। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম, দিল্লি বিধানসভা নির্বাচনের সময় প্রথমে এই যে বিকল্পটি বা নোটা এটি এসছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী ভারত স্বাধীনতা লাভের পর জন্মগ্রহণ করেন? অর্থাৎ 1947 সালে ভারত ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা লাভের পর ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি জন্মগ্রহণ করেন, মানে তার জন্মসালটা স্বাধীনতা সালের পর। ওকে, তো চারটে অপশন রয়েছে, নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী, আই কে গুজরাল এবং মনমোহন সিং। সঠিক উত্তরটা আমরা নেব অটল বিহারী বাজপেয়ী নাকি নরেন্দ্র মোদী, বলো? সঠিক উত্তরটা হবে নরেন্দ্র দামোদর দাস মোদী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনার জন্ম সাল ভারতের স্বাধীনতা সাল অর্থাৎ 1947 সালের পরে, অর্থাৎ 1950 সালের 17ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। বাকি সমস্ত প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যতজন হয়েছেন তারা সবই স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কাবেরী নদীর উপর রয়েছে। এটা আগে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত ছিল, বাট এখন নেই। তো ভারতের কাবেরী নদীর উপর শিমোগা জেলায় রয়েছে, এবং শিমোগা জেলাটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। অর্থাৎ কর্ণাটক জেলায় বা কর্ণাটকের শিমোগা জেলায় শরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত রয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে স্যার ভারতের উচ্চতম জলপ্রপাত এই মুহূর্তে কোনটি আমাকে একটু বলে দিন। প্রত্যেকে লিখে নাও, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো বর্তমানে কুঞ্চিকল জলপ্রপাত, এবং যেটি কিন্তু কর্ণাটক রাজ্যেই অবস্থিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। নেক্সট প্রশ্নের উত্তর দাও, বলো দাদরা এবং নগর হাভেলিতে কোন নদী প্রবাহিত হয়েছে? দাদরা এবং নগর হাভেলি, সঠিক উত্তরটা হবে দমনগঙ্গা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে আমার সঠিক উত্তর। দেখো দমনগঙ্গা হলো প্রধান নদী, যেটি হচ্ছে দাদরা এবং নগর হাভেলির কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত। নদীটি মহারাষ্ট্র, গুজরাটের পাশাপাশি দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত। ভাপি, ধাদরা এবং সিলভাসা শিল্প শহরগুলি নদীর তীরে অবস্থিত। দমন শহরটি নদীর মোহনার উভয় তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। অপশন এ হবে সঠিক উত্তর। অ্যাংস্ট্রম এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, ক্যান্ডেলা আলোর তীব্রতার একক, ফার্মি দৈর্ঘ্য পরিমাপের একক, কিউরি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, এবং কিউরি কিন্তু আগে 1910 সালে ফার্স্ট এই তেজস্ক্রিয়তার এসআই একক কিউরি আবিষ্কার হয়। নেক্সট, ধনাত্মক আধানযুক্ত আয়ন কণাকে কি বলা হয়? ধনাত্মক আধানযুক্ত আয়ন কণাকে বলা হয় ক্যাটায়ন, তাই তো? অপশন বি হবে একদম। হ্যাঁ চলো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যাটায়ন সম্পর্কে আমরা একটু দেখব। এটি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। ক্যাটায়ন ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে, ধাতব পরমাণু দ্বারা গঠিত। আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি থাকে, অধাতব পরমাণু দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড বর্তমান থাকে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে পিঁপড়ের হুলে থাকে মিথানোইক অ্যাসিড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অ্যাসেটিক অ্যাসিড বর্তমান হচ্ছে ভিনিগারে, টার্টারিক অ্যাসিড থাকে হচ্ছে তেঁতুলে, এবং ল্যাকটিক অ্যাসিড হচ্ছে টক দই বা দুধে থাকে। নেক্সট, বাগদাদ কোন দেশের রাজধানী? ইরাক, ইরান, ভিয়েতনাম, ফিলিপাইন। বলো, এই ধরনের প্রশ্ন আমরা বহুবার ক্লাসে দেখছি।
এবং এই টাইপেরই সিম্পল প্রশ্ন হবে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল যাই দাও না কেন। সঠিক উত্তরটি হবে ইরাক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া ইরানের রাজধানী কোনটা? ইরানের রাজধানী তেহরান, ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং ফিলিপাইন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা। প্রত্যেকের লিস্টগুলো ভালোভাবে পড়ে নাও এখানেই, তাহলে এখানেই ক্লাসই হয়ে যাবে। আর ভালো করে লিখে নাও খাতায়, তাহলে পরীক্ষার আগে আর একবার কুইক রিভিশন করে নিলেই তোমাদের জিকে কিন্তু একদম রেডি। নেক্সট প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে গো? বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা দিবে তোমরা এখানে? ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মাঝখানে রয়েছে, কারণ ভারত পাকিস্তানের মাঝখানে কি রয়েছে? র্যাডক্লিফ লাইন রয়েছে। ডুরান্ড লাইন কোথায় রয়েছে? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। লাইন অফ কন্ট্রোল বা এলওসি নামে পরিচিত কোথায় রয়েছে? এলওসি বা লাইন অফ কন্ট্রোল রয়েছে কোথায়? ভারত এবং পাকিস্তানের মধ্যে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, আন্না চট্টী। সঠিক উত্তর হবে বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রদূত মহিলা হিসেবে। সুচেতা কৃপালিনী তো কি ছিল? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিল। আর সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। 1900 সম্ভবত 31 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সাথে সরোজিনী নাইডু যোগদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, বঙ্গবন্ধু নামে পরিচিত নিম্নের কোন ব্যক্তি? দেখো আমি এখানে দিচ্ছি তোমাদের বাংলাদেশ নিয়ে বেশ কিছু আপডেটেড কোয়েশ্চেন, কারণ রিসেন্টলি আমরা বাংলাদেশের যে আন্দোলন দেখলাম সেই ভিত্তিতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে। তাই স্ট্যাটিক জিকে থেকে এই প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট। সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত। লিস্টটা একটু প্রত্যেকে দেখে নাও, কাকে কি বলা হয়। দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস, দীনবন্ধু নামে পরিচিত সিএফ অ্যান্ড্রুজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লোকমান্য বালগঙ্গাধর তিলক, মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি, লাক্ষাদ্বীপ, লাদাখ, আন্দামান নিকোবর। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের লাদাখ হচ্ছে সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। আগের দিনে ক্লাসে দেখেছিলাম আমরা লাক্ষাদ্বীপ সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি সব থেকে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ না? প্রত্যেকের লিস্ট একটু দেখো, অনেকগুলো বিষয় দিয়েছি। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, ভারতের বৃহত্তম রাজ্য আয়তন অনুসারে রাজস্থান, ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তন অনুসারে গোয়া, সর্বাধিক জনবহুল রাজ্য জনসংখ্যার ভিত্তিতে উত্তরপ্রদেশ, সর্বাধিক জনবিরল রাজ্য সিকিম, সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। প্রত্যেকটা পয়েন্ট দেখছো কিভাবে দিয়েছি তোমাদের, একটা কোয়েশ্চেন কমন কিন্তু এই সমস্ত জায়গা থেকে পেয়েই যাবে, না পাওয়ার কিছু নেই। চলো নেক্সট প্রশ্ন, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? অনেকবার আলোচিত প্রশ্ন। সঠিক উত্তর রাজস্থানকে বেছে নেব। মহারাষ্ট্রের লাবনি, রাজস্থানের ঘুমার, এছাড়াও রয়েছে কালবেলিয়া আর গাঙ্গুর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের প্রতিষ্ঠিত প্রথম আইআইটি? অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা ফার্স্ট এস্টাবলিশড হয় 1950 সালে, সেটি হচ্ছে আইআইটি খড়গপুর। অনেকে রুরকি বলবে, সেটা কিন্তু একটা টেকনিক্যাল আমি এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, বাট নট আ আইআইটি। আইআইটি ফার্স্ট হচ্ছে খড়গপুর, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক কে? নাগার্জুন, চরক, বরাহমিহির, কলহন। তো বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেন বরাহমিহির, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চরক সংহিতা চরক, তাই না? কলহনের রায়তরঙ্গিনী, কালিদাসের লেখা মেঘদূত, রত্নাবলী করেন হর্ষ রচনা করেন, এবং রুদ্রাক্ষর রচনা করেন মৃচ্ছকটিকম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। বিখ্যাত সঙ্গীত শিল্পী ও ভারতরত্ন পুরস্কার প্রাপক ভূপেন হাজারিকা। বলো সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, আমি বারবার এখানটা রিপ্লেস করছিলাম, এই জায়গাটা একটু দেখবে, এটা শূদ্রক হবে। হ্যাঁ, শূদ্রকের মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের। ঠিক আছে, এটা শূদ্রক। ওকে, টাইপিং মিস্টেক, এগুলো অনেক সময় এরর থেকে যায়। তো শূদ্রকের লেখা হচ্ছে মৃচ্ছকটিকম। ওকে, চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই আমরা। বলো সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে আসাম। 2019 সালে ভূপেন হাজারিকা বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি ভারতরত্ন পুরস্কার পান
যিনি হচ্ছেন আসামের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন স্থান কালাপানি নামে পরিচিত? তো কালাপানির জেল, বিখ্যাত কালাপানির জেলে স্বাধীনতা সংগ্রামী তৎকালীন ব্রিটিশ আমলে একটা কলোনিয়াল প্রিজন ছিল, সেটা আন্দামান দ্বীপে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্ল্যাক ওয়াটার বা কালাপানি সেলুলার জেল নামে পরিচিত, যেটা অপশন ডি আন্দামানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2024-এ ভারত কততম স্বাধীনতা দিবস পালন করলো? একদম টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন, বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 78তম স্বাধীনতা দিবস পালন করছে 2024 ভারত। নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল জয়ী দেশ হচ্ছে কোনটা? তো আমরা দেখেছি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমেরিকা সব থেকে বেশি মেডেল জয়ী দেশ, হ্যাঁ না? ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক 71 প্যারিস অলিম্পিকে। নেক্সট প্রশ্ন, মিত্র শক্তি নামে যৌথ সেনা মহড়া অনুষ্ঠিত হলো ভারত এবং কোন দেশের মধ্যে? কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মিত্র শক্তি নামে যৌথ সেনা মহড়া অনুষ্ঠিত হলো। পরবর্তী প্রশ্ন, সৈয়দ রেফাত আহমেদ কোন দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন? সৈয়দ রেফাত আহমেদ, এর আগের দিনেই দেখলাম বাংলাদেশের প্রধান বিচারপতি পদ থেকে অবসরপ্রাপ্ত বা অবসর নিলেন কে? ওবায়দুল হাসান। তো নতুন করে সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। চলো নেক্সট প্রশ্ন, আসাম রাইফেলস এর ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হবে বিকাশ লাখেরা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকাশ লাখেরা। আর সন্দীপ পাইন্ড্রিক ইস্পাত মন্ত্রণালয়ের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। তো এই ছিল আজকের ক্লাসের 30টি বাছাই করা সেরা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন। আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। ছোট্ট একটা আপডেট রয়েছে প্রত্যেকের জন্য দিয়ে দিই, যারা বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ ডব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল অথবা ডব্লিউবিপি এসআই এর জন্য, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে 3টি গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত বই পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নিকটবর্তী যে কোনো বুক স্টলে অ্যাভেলেবেল রয়েছে। বইগুলো সম্পর্কে একটু বলে দিই তোমাদের। কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য ডব্লিউবিপির আন্ডারে 2-in-1 সাজেশন বইটি, এই বইটি বাংলার বহু হাজার হাজার ছেলে মেয়ে ইতিমধ্যে সংগ্রহ করে তাদের যে নলেজ সেটা কিন্তু অনেকটা এনরিচ করে ফেলেছে। এই কারণে বলছি, কারণ তাদের দেওয়া যে ফিডব্যাক সেখান থেকে সেটাই জানা যায়। এই বইটি ইতিমধ্যে একটা দুর্দান্ত বই ওয়েস্ট বেঙ্গলে কনস্টেবল এবং এসআই পরীক্ষার প্রস্তুতির জন্য। পাশাপাশি নতুন সিলেবাস অনুযায়ী রচিত ডব্লিউবিপি কনস্টেবল 2024 পরীক্ষাকে টার্গেট করে অ্যাডভান্স মক ফাইটারের যে বইটি রয়েছে এক্সাম বাংলার, এই বইটিও কিন্তু খুব একটি ভালো বই। এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য রিসেন্টলি প্রকাশিত প্র্যাকটিস সেট ইতিমধ্যে সমস্ত জায়গায় উপলব্ধ রয়েছে। তো চাইলে অবশ্যই তোমরা তোমাদের প্রস্তুতিকে মজবুত করার জন্য এই 3টে বইকে একবার দেখতে পারো। চলো আজকের ক্লাসে আমরা এতটাই আলোচনা করলাম। যদি ক্লাসটি ভালো লাগে কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।